বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, গতকাল থেকে একটি বিষয় শুধু আলোচনা আসছে, সেটি হচ্ছে রানা প্লাজার যে মর্মান্তিক দুর্ঘটনা। সেই রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সোহেল রানা। আমরা জানি 2013 সালের 24শে এপ্রিল রানা প্লাজার যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যাতে 1135 জনের মৃত্যু হয় এবং 1169 জন পঙ্গুত্ববরণ করে। এরকম একটি মর্মান্তিক ঘটনা সাভারের রানা প্লাজা। এখন প্রশ্ন হচ্ছে স্বাভাবিক, এই রানা প্লাজার যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তারকৃত রানা কেন জামিন পেল, এই জামিনের পেছনে প্রকৃত রহস্য কী, সেটি আপনাদেরকে জানানোর জন্য আজকে এই ভিডিওটি। এখানে একটি কথা বলে রাখা বাবু, আমরা জানি রানা প্লাজার রানা সেই 2013 সালে 29শে এপ্রিল ভারত পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়। সে দীর্ঘ 11 বছর যাবৎ জেল হাজতে রয়েছে। তো তার বিরুদ্ধে কি মামলা হয়েছে? আমরা জানি রানা প্লাজার এই ঘটনার সংশ্লিষ্টতায় মোট 7টা মামলা হয়েছে, যার মধ্যে একটা মামলা রাজুক করেছে, 2-3টা মামলা দুর্নীতি দমন কমিশন করেছে, আরো কিছু মামলা হয়েছে। তো সব নিয়ে বড় জোরে মামলা হচ্ছে 2টা। বড় জোরে মামলা মূল মামলা হচ্ছে 2টা। এর মধ্যে যেটা কালকে জামিন পেয়েছে সেটা, আরেকটা মামলাতে তার সাজা হয়েছে। দুদকের মামলায় তার 3 বছরের সাজা হয়েছে। সে সাজার মেয়াদও শেষ, সাজাও সে ভোগ করে ফেলেছে। এখন পরবর্তীতে কালকে যে মামলাটি হয়েছে, সেই মামলাটি কি? মামলাটি হচ্ছে দণ্ডবিধি 304-এর ক, অবহেলার কারণে, দুর্ঘটনা ঘটিত কারণে, অবহেলাজনিত কারণে মৃত্যু। এখানে তার নেগলিজেন্স ঠিক, এটা কোনো মার্ডার কেস না। অনেকে বলার চেষ্টা করতেছে মার্ডার কেস ঠিক আছে, কিন্তু সে হত্যাকারী হিসেবে না, অবহেলার কারণে মৃত্যু, যেটা 304-এর ক দণ্ডবিধি। সেখানে কি বলা হয়েছে? এই মামলাতে সর্বোচ্চ সাজাই হচ্ছে 5 বছর। 5 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড দিতে পারেন আদালত। তাহলে এই মামলাটা কখন রুজু হবে? এই মামলাটা রুজু হবে 13 সালে। আজকে কত? আজকে 24। এই 11 বছর ধরে মামলাটা নিষ্পত্তি হচ্ছে না। কেন নিষ্পত্তি হচ্ছে না? আমরা জানি এই মামলাতে কিছু পদ্ধতিগত কারণে নিষ্পত্তি হচ্ছে না। প্রথমত, এই মামলাতেই টোটাল সাক্ষী মানা হচ্ছে 594 জনকে। মানে বুঝে না বুঝে 594 জন সাক্ষী তো প্রয়োজন নেই। আমাদের এভিডেন্স অ্যাক্টের যে বিধান, সেখানে বলা হচ্ছে সাক্ষীর সংখ্যা আধিক্য হতে হবে, সেটা বিষয় না। উপযুক্ত সংখ্যা সাক্ষী, যারা ভুক্তভোগী, যারা স্বজনরা, যারা উদ্ধার করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা তদন্ত করেছেন, এই ফরমাল কিছু সাক্ষী হলেই বড়জোর 60-70 জন সাক্ষী হলে মামলাটি নিষ্পত্তি দ্রুত হতো। এখানে সাক্ষী হচ্ছে 594 জন, যার মধ্যে এই 11 বছরে মামলাটি চার্জ গঠন হয় 2016-তে। 2016-র পরে এই 8 বছরে মাত্র সাক্ষী হচ্ছে 93 জন। রাষ্ট্রপক্ষের যে গাফুলতি, চরম গাফুলতি, রাষ্ট্রের যে পাবলিক প্রসিকিউটররা ছিলেন, যারা বসে বসে 15 বছর সরকারের বেতন নিয়েছেন, দায়িত্ব বলে যে কিছু নেই, এবং এই যে রাষ্ট্রের যে মেকানিজম, আইন শৃঙ্খলা বাহিনী সাক্ষী উপস্থিত না করা, যে প্রসিকিউশনের যে টিম, তাদের ব্যর্থতার কারণে এমনটি হয়েছে। অপরদিকে বিচার ব্যবস্থা কায়েমই ছিল বিরোধী মতাদর্শকে নিধনের জন্য। লাখ লাখ মামলা, রাজনৈতিক মামলা বিচার করতে করতে বিচারকরা অতিষ্ঠ, কাহিল হয়ে গিয়েছে। সেখানে রানা প্লাজার মতো বা আরো সেন্সিটিভ সাগর রুনির মতো বা আরো জনগুরুত্বপূর্ণ মামলাগুলো নিষ্পত্তিতে মনোযোগ দিতে পারেন না। বিচার ব্যবস্থা যে পলিটিক্যাল মেকানিজমের মধ্যে দিয়ে গিয়েছে, প্রভাবিত হয়েছে, এটি একটি তার জ্বলন্ত প্রমাণ। তো যাই হোক, সেটি বিষয় না। তো এখন কথা হচ্ছে জামিনটা কেন হলো। আমরা জানি 2023 সালেও 6 এপ্রিল মহামান্য হাইকোর্ট থেকে এই রানা জামিন পান। জামিন পাওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে রাষ্ট্রপক্ষ রিট টু আপিল করে, অর্থাৎ আপিল ডিভিশনে যায়। আপিল ডিভিশন সেই জামিনটা স্টে করে, স্থগিত করে দেয়। স্থগিত করে পরবর্তীতে আপিল ডিভিশন 2024 সালের জানুয়ারির 15 তারিখ এই স্থগিতাদেশের রিট টু আপিল যেটি, সেটি নিষ্পত্তি করে বলে দেন
এই বিচারিক আদালতকে 6 মাসের মধ্যে এই মামলার ট্রায়াল শেষ করার জন্য, বিচার শেষ করার জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, 6 মাস না 10 মাস হয়ে গেল এই মামলার ট্রায়াল শেষ হয়নি, যার প্রেক্ষিতে আসামিপক্ষ মহামান্য হাইকোর্টে এসে আবার জামিন চান এবং তারা বলেন মহামান্য আপিল বিভাগের যে নির্দেশনা সেটি ফলো করা হয়নি, সেটি মানা হয়নি, 6 মাসের জায়গায় 10 মাস হয়ে গিয়েছে। সুতরাং আসামি জামিন পাওয়ার হকদার। তাদের এই দাবিটি ছিল, এটি অত্যন্ত যুক্তিসঙ্গত। এখানে আবেগ দিয়ে দেখতে হবে না, আবেগ দিয়ে এখন তার সাজা হলে তো 5 বছর হবে, তাকে আমাকে সেটা 11 বছর ধরে জেল হাজতে রয়েছে। সুতরাং আবেগ দিয়ে সবকিছু হয় না। এবং রানা প্লাজার আরেকটি বিষয়, রানা প্লাজার এই দুর্ঘটনার পিছনে কি রাজুর দায়ী ছিল না? শিল্প কলকারখানা পরিদর্শক অধিদপ্তর তারা দায়ী ছিল না? গভর্নমেন্ট যে মেকানিজম যারা অ্যাপ্রুভাল করেছে রাজু বা যাদের ইন্সপেকশনের দায়িত্ব ছিল, কেউ কি দায়ী ছিল না? এখানে এই রানার সাজা হবে বা ফাঁসি হচ্ছে সমাধান না, সমাধান হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। সে বিষয়ে কেউ কথা বলছে না। এখানে রানা প্লাজার যে সেখানে দুর্নীতি দুদকের মামলা হচ্ছে, আপনি যে বিল্ডিং অবকাঠামো, এই অবকাঠামোর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেন, সেটি তো হচ্ছে না। রানা প্লাজা, রানার মায়ের 6 বছর সাজা হয়েছে। যাই হোক, কথা সেটি না, আমরা আবেগের কারণে বলছি, হয়তো সময়টি জামিন দেওয়ার জন্য উপযুক্ত ছিল না, ওটা মনে হতে পারে। কিন্তু আইনে কি বলা আছে? আইনে তো সে জামিন পাওয়ার হকদার, সেখানে তো আর মার্ডার, সেটা তো ফাঁসি হবে না, তার সাজাই হবে 5 বছর বা অন্যান্য মামলা, যদি অন্য মামলা তো সে জামিনে আছে। সুতরাং এই যে আইনের বিষয়গুলো আমরা না বুঝে অনেক সময় হয়তো প্রতিক্রিয়া ব্যক্ত করছি, এটা হচ্ছে মূল কথা। এই মেসেজটি আমাদেরকে ক্লিয়ার হতে হবে। এবং প্রসিকিউশন, রাষ্ট্রীয় ব্যবস্থা বিচার নিশ্চিতকরণে যে একগুয়ামি ছিল, যে নেগলিজেন্স ছিল, সেগুলো ফাইন্ড আউট করতে হবে। রাজনৈতিক মামলার মনোযোগী না হয়ে সর্বোপরি মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এবং রানা প্লাজার এখানে যে ক্ষতিপূরণের বিষয়গুলো বিচার নিশ্চিত হবে, সেই বিষয়টি সেটেল হইত, সেটিও আপাতপক্ষে কোনো সেটেল হয়নি। সুতরাং মূল কথা হচ্ছে রানা প্লাজার, রানা যে জামিন পেয়েছে সেটি মূলত আইনানুগ প্রক্রিয়ার মধ্যে পেয়েছে, অস্বাভাবিক কোনো কিছু ঘটেনি। তারপরেও হয়তো মহামান্য আপিল বিভাগে আবারও রাষ্ট্রপক্ষ যাবেন বলছে, আমরা দেখি সেখানে কি হয়। সব মিলিয়ে যে কোনো অপরাধের বিচার নিশ্চিত হওয়া জরুরি। দ্রুত সময়ে বিচার নিশ্চিত না হয়ে বিভিন্ন রকম সন্দেহ সৃষ্টি হয়, মানুষের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয় এবং প্রকৃত মেসেজটি মানুষের কাছে যায় না। সুতরাং এ বিষয়ে রাষ্ট্র দায়িত্বশীল আচরণ করবে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।